আমি কি আঙ্গুল চুষবো? আমার সীমানা আছে বলে আমি আধিপত্যবাদের কিসের সীমানা? ভারত কালকে নিয়ে নেবে, কি করবেন আপনি? এটা তার আধিপত্যবাদ আপনি বলছেন। আমি যখন সোভিয়েত রাশিয়াকে ভেঙে আপনি টুকরা টুকরা করে ফেললেন, তখন আধুনিক রাষ্ট্রের কথা প্রশ্ন ওঠে না? সেটা তো বলে যে রাষ্ট্রগুলি একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাহলে রাজনৈতিকভাবে আপনি পরাস্ত হয়েছেন। আপনি যখন গিয়ে আপনি সীমান্ত গিয়ে আপনি ইরানের বর্ডারে গিয়ে আক্রমণ করবেন, তখন আপনার এই আধুনিক রাষ্ট্রের কথা মনে পড়ে না? এগুলো আমাদেরকে কিছু বুঝাচ্ছে, আমাদের মৌলবীরা যেন ওয়াজ করে বুঝায় না, আমাদের ব্যাস শিখায়, দুজক শিখায়, এরকম এরাও আমাদেরকে এগুলো শিখায়। এই যে বল আইন সম্মান, আপনি কি বলবেন যে আধুনিক রাষ্ট্রচিন্তা আসলে আধুনিক স্ববিরোধী? স্ববিরোধী। আধুনিক বলতে কি? আধুনিক তো মানে এই সময় আজ থেকে 10,000 বছর আগে আধুনিক ছিল। হ্যাঁ, এখনকারটা এখন আধুনিক। এখন যে সীমারেখা থাকা উচিত না তাইলে, এবং তাইলে না, আমি তো রাষ্ট্রের সীমারেখা শাসন ব্যবস্থায় বিশ্বাস করি না। কারণ আপনাকে শাসন করার ক্ষমতা আপনি যুদ্ধ করেছিলেন, আমাকে আপনি শাসন নির্বাচিত হতে চান না? আমার একটা প্রশ্ন আছে, ভোটে নির্বাচিত হতে চান না? কার ভোটে নির্বাচিত হব? কিন্তু আপনি যে যুদ্ধ করেছিলেন, দেশের সরকার পরিচালনা কারা ভোট দিব, এটার একটা এরিয়া থাকা দরকার না? প্রশ্ন হচ্ছে আমি কার ভোটে নির্বাচিত হব? যার ভোটের কোনো মূল্য আমি পাবো না, যে আমার তার ভোট গণনা হবে না। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ, তখন তো একটা সীমানাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন। না, সীমার জন্য আমরা পাকিস্তানি আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য করে যুদ্ধ। কিন্তু একটা সীমা ছিল পাকিস্তানের যেটুকু এলাকা ছিল। আজকে আপনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলছেন। আমি আধিপত্যের বিরুদ্ধে বলবো কেন? আপনি হোল পাকিস্তানের স্বাধীনতা চেয়েছিলেন। আমি হোল পাকিস্তান স্বাধীনতা চেয়েছিলাম ৪৭ সনে। না, ৭১-এ কি চেয়েছেন? ৭১-এ তো আলাদা একটা ভূমিকে কেন্দ্র করে আপনার জনগোষ্ঠীকে কেন্দ্র করে চাননি। আমি পাকিস্তানি আধিপত্যবাদ আমার উপরে যেটা আছে, আমার উপরে আমার সঙ্গে যারা ছিল, আমার সঙ্গে হিলটেক্স ছিল না। হিলটেক্স পাকিস্তান আধিপত্য বিরুদ্ধে যুদ্ধ করে নাই। হিলটেক্স আমাকে পরে দখল করতে হয়েছে। কিছু অংশ করেছে, কিছু অংশ করে নাই। আধিপত্যবাদ, পাকিস্তান আধিপত্যবাদ। কাশ্মীরটাকেও দাবি করতেন তাহলে? যে কাশ্মীর যাবো কেন? আমি তো কাশ্মীর না, কাশ্মীরি না। আপনি একটা ভৌগোলিক সীমানাকে বেস ধরে যুদ্ধ করেছেন না? আমি তো পাকিস্তানি আধিপত্যবাদ তো আমার উপর চালাইছে, আমার উপর চালাচ্ছে। আপনি বলতে যাচ্ছেন যে যুদ্ধটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু একটা নির্দিষ্ট সীমানা বিষয়। আমার আধিপত্য পাকিস্তান আধিপত্যবাদের বিরুদ্ধে। রাষ্ট্র তো সীমানা ছাড়া চলে না। এই যে আপনার ডেফিনিশন, আমি চেষ্টা করছি। শুনেন আমার কথা, রাষ্ট্রটা এটা একটা হলো আপনার একটা ধারণা, এটা কোনো স্ট্রাকচার নাই, এটা ধারণা। এখন ভারত আধিপত্যবাদ দেখাচ্ছে, আমি কি আঙ্গুল চুষবো না? তাহলে আপনি ভারত আধিপত্যবাদ বিরুদ্ধে কথা বলেন? সীমানাকে ভারতীয় আধিপত্যবাদের, আমার সীমানা আছে বলে আমি আধিপত্যবাদের কিসের সীমানা? ভারত কালকে নিয়ে নেবে, কি করবেন আপনি? সেটাই তো আমি চ্যালেঞ্জ করব। সেটা আধিপত্য চ্যালেঞ্জ করতেছেন কোথায়? সেখানে তার আধিপত্যবাদ কি আপনি বলছেন? আমি পরিষ্কার বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি আমি ভারতের আধিপত্যবাদ মানি না। তার মানে হলো আমি সীমানা মানি না। তুমি যদি এই সীমার বাইরে আসো, তাহলে আমিও তোমার জবাব দিব। That is my language. তো সীমানাই হলো, তুমি যদি আমার এই সীমানায় আসো, সেটা নির্ধারণ করবো, কারণ সেইটা তো আমি আধিপত্যবাদ, আমি বলবো এই সীমানা আমার, তুমি এর ভেতরে আসবে না। আমি তাকে আধিপত্যবাদের কথা বলবো, আবার আধিপত্য লড়বো না। তারপরে আসতেছি, তারপর আমার ভাই চোরাচালানের কথা বললেন। There is nothing called চোরাচালান। There is শুল্ক যখন ফাঁকি দেওয়া হয়, এটাকে বলে চোরাচালান। এটা তো ঢাকা এয়ারপোর্টে হয়, ঢাকা বিমানবন্দর ঢাকা এয়ারপোর্টে হয়। গোল্ড স্মাগলিং হয় না? মানে কি শুল্ক? সীমান্তে যদি আপনি বর্ডার ট্রেড চালু করে দেন, তাহলে তো চোরাচালান হয় না। এটা বর্ডার ট্রেড তো আছে, তারপরেও কিন্তু বর্ডার ট্রেড চোরাচালান হবে কেন? বর্ডার ট্রেড আনলেন বেচা কেনা করেন, এখানে কতগুলো কনসেপচুয়াল করেন। নো, আমার তো চিটাগাং পোর্টে স্মাগলিং হচ্ছে, আমার তো দোকান স্মাগলিং হচ্ছে, আমার তো বন্ডের ওয়্যার হাউস থেকে স্মাগলিং হচ্ছে। আপনি ক্যামেরা আনতেছেন এক কথা বইলা, পার্স বিক্রি করে দিচ্ছেন আমার কাছে, ছোট ছোট ক্যামেরা, এখানেও চোরাচালান হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো। বড় বড় কোম্পানি করতেছেন আপনারা, ওষুধের কোম্পানি র মেটেরিয়াল আনতেছেন, এনে আপনি বিদেশে, এটা চোরাচালান হচ্ছে না? চোরাচালানের জন্য তো বর্ডার না। আমার বিজেপি তো চোরাচালান বন্ধ করার জন্য না, বিজেপি হলো ভারতের আধিপত্যবাদকে ঠেকানোর জন্য। ভারত যদি আমার সীমান্তে আসতে চায়, ভারত যদি আমার ফেলানি গুলি করে, আমি গুলি করবো। দ্যাট শুড বি মাই ল্যাঙ্গুয়েজ। এখানে আবার কি আধুনিক রাষ্ট্র? এই সময় উনি তো পরিষ্কার বলছেন বাংলাদেশ ডিল করতে পারে নাই, ডিল করতে ব্যর্থ হয়েছে। আরে বাবা, আপনার কথা মতো আমি চুপ থাকবো, আবার ডিল করতে ব্যর্থ হবো? প্রসঙ্গে যেতে চাই না, জানিস যাই, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি যখনই আধিপত্যবাদ স্বীকার করে নেবেন, তখন আপনি ইনফিরিয়র হয়ে গেলেন। আমি আধিপত্যবাদে বিশ্বাস করি না। আমি মনে করি ভারত চেয়ে বড় শক্তিশালী। আমি তার কাছে নতি স্বীকার করব না। কিন্তু আপনি যখন ভারতের রাষ্ট্রদূত
আপনার প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে সংসদে দেখা করতে পারে, আপনি তো আধিপত্যের শিকার হয়ে গেলেন। রাষ্ট্রদূতের দৌড়, বড় জোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত। সেখানে আপনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আপনি সংসদ দেখা করতে দিলেন, দেখা করে বলে পরের দিন আমার এই পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে যাবে। তারপরে আপনি নত জননীতি নীতি দিচ্ছেন, আপনি বলতেছেন। তা আপনি অন্য কিছু দোষারোপ করবেন কেন? আপনি কি এখন ভারতের নতজন সরকার না? বর্তমান সরকার কি ভারতের প্লান্টেড গভর্নমেন্ট না? শেখ হাসিনার চেয়ে বেশি বড় প্লান্টেড গভর্নমেন্ট। আপনি এটা বলতে চান? হ্যাঁ, অবশ্যই বলতে চাই। আচ্ছা, পরিষ্কার বলতে চাই। আমরা এটা একটা উত্তর নিব। না, আমি পরিষ্কার বলতে চাই, আমরা এই যদি আমার প্রধানমন্ত্রীর সঙ্গে যদি রাষ্ট্রদূত দেখা করতে পারে, তার মানে ইট ইজ এ প্লান্টেড গভর্নমেন্ট। This government is planted by the Indian hegemony. কাজে আপনি এগুলো বলবেন, হেজিমনি বলবেন, প্রতিবাদ করবেন না। আমার প্রাইম মিনিস্টার কেন দেখা করবে, তাকে তার সঙ্গে কেন দেখা করবে বলেন আপনি? আপনি এগুলো দেখবেন না, এগুলোকে মেনে নেবেন, আবার বলবেন ভারত আধিপত্যবাদ। আরে আধিপত্যবাদের কাছে তো নথি স্বীকার করে বসে আছেন আপনি। আমরা রাষ্ট্রের সঙ্গে তার চুক্তি থাকে, বাণিজ্য চুক্তি থাকে, প্রতিরক্ষা চুক্তি থাকে, পানি বন্টন চুক্তি থাকে, নানান চুক্তি থাকে। এবং ভারত যেহেতু আমাদের একটা খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী, আমাদের সঙ্গে তাদের অনেক চুক্তি আছে। কিন্তু বহু দূরের এক প্রতিবেশীর সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি। তৌহিদ হোসেন সাহেব বলেছেন, তিনি তখন পররাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি একজন উপদেষ্টার দায়িত্বে ছিলেন। উনি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয় যুক্তই ছিল না। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, একটি টিভি চ্যানেলের সাংবাদিক, আমাদের একজন বিতার্কিক প্রাক্তন, তিনি প্রশ্ন করেছেন, যখন তিনি বলেছেন যে এই কিচেন ক্যাবিনেট, ডিপ স্টেট এগুলো থাকে এবং তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্তকে প্রভাবিত করে, এটাও তিনি বলেছেন। এখন সায়ন্ত, আপনার কি মনে হয় যে এই যে বাণিজ্য চুক্তির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত ছিল না, তো কে যুক্ত ছিল? বাণিজ্য মন্ত্রণালয় যুক্ত ছিল না? না না, উনি এটা বলেছেন যে এটা মোস্টলি কমার্স মিনিস্ট্রি ইনভলভ ছিল। যেহেতু বাণিজ্য মন্ত্রী তো এটা নিয়ে কোনো কথা বলেন না, এরপরে তো তাকে প্রশ্ন করা হয়নি ওনার ইন্টারভিউর পরে। যেহেতু চুক্তিটা বাণিজ্য চুক্তি, তো বাণিজ্য মন্ত্রণালয় বা কমার্স মিনিস্ট্রি অ্যাডভাইজার ইজ এ মাস্ট, তাদের থাকতে হবে। উনি বলছেন পরিষদকে না জানিয়ে, উপদেষ্টা পরিষদকে না জানিয়ে এরকম একটা না চুক্তি জানিয়ে করতে হয়েছে পারে? এটা তো উনি বলেন নাই, না জানিয়ে হয়েছে এটা বলেন নাই। বলেছেন যে 7 জন উপদেষ্টা তারা একটা কিচেন ক্যাবিনেটের মতো করে প্রতি সপ্তাহে মিটিং করতেন, এটা উনি জানতেন না পর্যন্ত, আনলেস এন্ড আনটিল ওনাকে একদিন একটা বিশেষ জরুরি কাজে ডাক পড়েছে, উনি অংশ নিয়েছেন, তারপরে উনি জেনেছেন এইরকম এই বিশেষ বিশেষ উপদেষ্টারা 7 জন প্রতি সপ্তাহে একদিন বসেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি তারা এখানে নিয়ে একমত হয়ে আসেন। তারপর যখন উপদেষ্টা পরিষদের মিটিং হয়, তখন প্রভাবশালী ওইরকম কিচেন ক্যাবিনেটে 7 জন যখন একসুরে কথা বলেন, তখন অন্যদের ওইখানে খুব বেশি আর কথা পাত্তা পায় না। এটা ভেরি ন্যাচারাল। একটা সরকারেরও যদি 7 জন প্রভাবশালী মন্ত্রী আগে থেকেই প্ল্যান করে আসে যে আমি যা বলবো আপনি সায় দিবেন, আপনি সায় দিবেন, এটাই আমাদের সিদ্ধান্ত, তখন তারা হইলো অন্যরা তাদের মুখের দিকে তাকে জুনিয়ররা কথা বলে না। ওরা 7 জন আর বাকি তার মানে 5 জন হচ্ছে মিলে দেশ চালালো। ওরা 7 জন এই কাজটা করেছে। আরেকজন বলেছে এই সিকিউরিটি অ্যাডভাইজার সম্ভবত এর সঙ্গে যুক্ত ছিলেন, সেটাও বলেছেন। ফলে 3 দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তিটা যে করা উচিত হয়নি, নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল, সেই মতও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা দিয়েছেন। তার মানে হচ্ছে উনি 3 বার নাকি পদত্যাগের সিদ্ধান্ত ইচ্ছাও ব্যক্ত করেছিলেন, কিন্তু সরকার গ্রহণ করে গ্রহণ করতেছি। তুমি একজন উপদেষ্টা ছিলা, তুমি ছিলা ব্রিগেডের শাখাও তো একই কথা বলেছে। তোমাদের মেরুদণ্ড ছিল না সান অফ এ বিচ? আপনি এই ভাষাটা আবার ট্রাম্পের ভাষা, রাষ্ট্রের সীমারেখা আপনি না মানতেই পারেন, কিন্তু এই সীমারেখাটা মানা উচিত ছিল। 7 জন লোক তোমাকে জিজ্ঞাসা না করে বলে, অথচ আমরা পেপারে দেখেছি যে একটি মন্ত্রী পরিষদের কমিটি করে দেওয়া হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এবং বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে এবং সচিবের নেতৃত্বে কমিটি করে দেওয়া হয়েছে। তারা ওয়াশিংটনে গিয়ে তারা চুক্তি করে আসবে, এটা পত্র পত্রিকা আসছে, তারা গেছে। এবং এই যে কি জানি আকিজের কি ছেলে মন্ত্রী ছিল, বশির সাহেব প্রতিমন্ত্রী হয়ে উপদেষ্টা হয়ে গেল, কেমন হইলো কেমন জানি, আন্দোলনে কি ছিল, তারা গেল, গিয়ে কি করছে তারা। এখন আমরা যখন আলোচনায় করতেছি, তখন আমরা মনে হচ্ছে আমরা ওই তৌহিদের পক্ষে। 7 জন মন্ত্রী যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তৌহিদ কে? না,
না, তারা তো তিনি বাংলা একজন বলতে- উপদেষ্টা, জানাতে হবে না? না, না, ওনার আপনি জানলেন আর না। উপদেষ্টারা কি এরকম না, না। ছোট গ্রুপ বানাতে পারে? বিষয়টা এটা তো হচ্ছে অনৈতিক। এখন ওনার ওই- ওপিনিয়ন দেওয়ার অধিকার তো উনি রাখেন, না, উনি না, দিয়েছেন। কিন্তু সেটা এখন বলে লাভ কি? তুমি তখন হালুয়ারুটি খাওয়ার জন্য, যান বাঁচানোর তিন দিন জন্য- আগে হয়েছে চুক্তি, তো 3 দিনে উনি কি বা না, না, বলতে 3 দিন পারতেন? চুক্তি হওয়ার আগে ওনারা গেল কেমনে? পররাষ্ট্রমন্ত্রী জানেন, উপদেষ্টা জানেন না, তাহলে তারা গেল কেমনে? না, এটা তো তখন তো- পররাষ্ট্র উপদেষ্টার না, না, বিষয় না। আপনি কিন্তু কেন- তখন তো না, না, মবের শাসন আপনি- চলছিল। আপনি কেন আর অনেকে আপনি- মবের ভয় বলে নাই। বাণিজ্য আপনি চুক্তিতে কেন পররাষ্ট্র তৌহিদের উপদেষ্টা বক্তব্যকে- ম্যান্ডেটরি মনে আপনি করেনি ভাইয়া, তারা। আপনি তৌহিদের বক্তব্যকে এবং ওই ব্রিগেডিয়ার শওকতের বক্তব্যকে প্রাধান্য ব্রিগেডিয়ার দিচ্ছেন, সাখাওয়াত। সাখাওয়াতের বক্তব্যে প্রাধান্য দিচ্ছেন। ওই 7 জন তো একই স্ট্যাটাসের লোক। ওকে, So, majority দেখাতে আমার হবে। আমার এখানে তৌহিদ সাহেবকে আমরা ওর ডিফেন্ড পক্ষে নিব করার কেন? কোনো কারণ নাই। আমরা ওর পক্ষে নিব কেন? তিনি আমার কেউ নন, আমিও তার কেউ না, নই। defend করেন না। কিন্তু তার যে তাহলে ডিফেন্ড করার আমরা- কোনো কারণ নাই, তাহলে আমি আমরা- ডিফেন্ড করছি না। তাহলে জাতিকে আমরা কিন্তু অবহিত আমি- করতেছি কেন? যেমন ভাই, যে আমি উনি জানতেন একটু না। বলে নেই, না, কিন্তু জানতেন না, আমি জানতেন না, বলছি উনি বলেছেন যে জানতেন। উনার বলা কে? না, He's lying. He's সংবাদ lying. মাধ্যমে He is উনি lying. একটা বক্তব্য দিয়েছেন, এইটাও যে এক সত্য বক্তব্যই দিয়েছেন এটা আমরা জানি সেটাও না। আমরা জানি না, জানি না, কিন্তু এই এটা বক্তব্যটাকে আমি ওয়েলকাম করি। লেটেস্ট ডিবেট, উনি একটা বক্তব্য দিয়েছেন। এখন কমার্স মিনিস্ট্রিতে যিনি ছিলেন তিনি বক্তব্য দিন, কোন 7 জন উপদেষ্টা এখানে ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট করে তারা মিটিং করে সিদ্ধান্ত নিত এবং তারা কেন হোল উপদেষ্টা পরিষদকে ইগনোর করো, তাদের বক্তব্য আসুক। এইভাবে তো এটা সামনে আসতে প্রধান হবে। উপদেষ্টা So এই this কাজগুলি is a- হতে দিয়েছেন। আমি মনে করি দিস ইজ এ প্রধান উপদেষ্টার হতে দিস ইজ এ দিলেন ভেরি কেন? ইম্পর্ট্যান্ট এখন- এক্সপ্লোর হয়েছে এখন- যে উনি বক্তব্য দিয়েছেন, এগুলো সামনে আসতে হবে। তো এখন শান্ত ভেতরের এই সব কথা আমরা জানতে পারি না, দুই একটা আসুক না, আমি ওইটাকে ওয়েলকাম করি। আমি উনি সত্য বলেছেন কিনা সেটা তো যাচাই বাছাইয়ের বিষয় আছে। ফলে ওই যে আরেকটা জিনিস আবার আমি অনুরোধ করে রাখি আগেও, আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে যে ভাষার ব্যবহার, যে সভ্যতা অসভ্যতা এবং শ্লীলতা অশ্লীলতার ব্যবহার, এই কালচারটা নিয়ে আমি মাঝে মাঝে খুব বিরক্ত বোধ করি। আপনাকে মানুষ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওই অনুরোধটা আমি করি। আপনার মাধ্যমে সবাইকে বলি, রাষ্ট্রের সীমারেখা আপনি না মানতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত অবস্থান, যদিও আমি মানি, মনে করি রাষ্ট্রের সীমারেখা দরকার। এই যে চুক্তিটা হবে আপনার সঙ্গে, এই রাষ্ট্রের সঙ্গে ওই রাষ্ট্রের চুক্তি হবে, রাষ্ট্রে না থাকলে চুক্তি কি? আপনি এই জনগণের প্রতিনিধিত্ব করেন বলে, এই সীমারেখার প্রতিনিধিত্ব করেন বলে আপনার সঙ্গে আমার চুক্তি হবে। সুতরাং বাউন্ডারি ইজ এ মাস্ট, কিন্তু ভাষার, আচরণের, এই অন্যের সঙ্গে ডিল করার একটা সীমারেখা থাকা দরকার, যেখানে আমরা একজনের অনুপস্থিতি একটা তো ছোট প্রশ্ন করি। বটেই, উপস্থিতি তো হইলে আপনি আমার একটা গালি দিলে আমি কাউন্টার আমরা দিতে পারবো, আপনাকে- কিন্তু যে অনুপস্থিত সে কিন্তু করতে পারে না। সুতরাং উনি আমার উপরে একটা অ্যাডভাইস দিয়েছেন, আমি একটু কথা না, বলবো। অনুরোধ করেছি। না, আপনি মুরব্বী মানুষ, আপনি- অনুরোধ আপনি করেছি, অনুরোধ করেছেন, very good অনুরোধ করেছেন, very good। আপনার মাধ্যমে আমি অন্যদের অনুরোধ না, না, করেছি আপনি- যে আমরা যেন সে অনুরোধ করেছেন। এই বাউন্ডারিটা এখন রাখি। আপনি বাউন্ডারি কি রাখবেন, সীমারেখা কি রাখবেন, সেটা আপনার বিষয়। জি, আমার এক্সপ্রেশন অফ রাইট আমার বিষয়। এক্সপ্রেশন অফ রাইটে আমি এমন কোনো শব্দ আবিষ্কার করি নাই যে এই শব্দটা সাহিত্যে নাই, যে এই শব্দ ডিকশনারিতে নাই, যে এই শব্দটা তারপরে আমরা সাধারণত গণমাধ্যমে আপনি বলি না। সাধারণত কি করেন না করেন সেটা তো আমার দেখার বিষয় না। আপনি সাধারণ না অসাধারণ এটা আমার দেখার বিষয় না। আচ্ছা ঠিক আছে, এইটা আমি এই সাধারণ অসাধারণ না, এটা হচ্ছে generally। আপনি করার অধিকারও রাখেন, আমি অনুরোধ করার অধিকার রাখি। আমার অনুরোধ রাখতে আপনি বাধ্য না। অনুরোধ অধিকার রাখেন, আপনি বাধ্য না রাখতে আমার অনুরোধ, কিন্তু অনুরোধ করার অধিকারও তো এই আমার আছে। শব্দই ব্যবহার করি যে শব্দটা ডিকশনারিতে আচ্ছা। পাওয়া যায়। তো আমরা- আমি আমরা- এই শব্দটা ব্যবহার করি, আমরা এখন যে শব্দের- শব্দটা আমরা এখন সাহিত্যে শব্দের পাওয়া তর্কে যায়। না গিয়ে- আমি ডিকশনারিতে এই অনেক শব্দ পাওয়া যায়, আমি আমার মার সামনে ব্যবহার করতে পারবো না। ডিকশনারিতে অনেক শব্দ পাওয়া যায়, আমি আমার সন্তানের সামনে ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা- সেই জন্য যখন আমরা জাতির সামনে একটা শব্দ বলি, আমরা এখন ভাবতে শব্দের হয় তর্কে চলে যে যাচ্ছি। ডিকশনারিতে থাকলে এই শব্দটা জাতির সামনে আমরা আমরা বলতে শব্দের পারি তর্কে কিনা, না থেকে বা উচিত কিনা। আমরা আমি এক আপনাকে লাইনে ব্লেম বলবো। করছি না, আমি অনুরোধ করেছি, আপনি অনুরোধ না রাখলে না রাখবেন। শান্ত সাহেব আপনি অনুরোধ করেছেন, ভেরি গুড, আপনার রাইট আছে অনুরোধ করা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে আছে তাকে আপনি কি বলবেন? তাকে তো অ্যাপ্রোপ্রিয়েট নাম দিবেন। জাতির সামনে আপনি মিথ্যা কথা কেন বলবেন, প্রহসন কেন বলবেন, আচ্ছা। আপনি জাতিকে ধোঁকা কেন দিবেন? ঠিক আছে, আপনি ঠিক আছে। জাতির হ্যাঁ, সামনে তো সত্য এখানে কেন আমরা বলবেন? একটা লাইনে আপনি আপনাকে বলতে উত্তর চাইলে দিব। বলেন, সেটা হচ্ছে আমার thank you, আপত্তি নাই। thank আমি you। অনুরোধ এই যে করেছি, 7 জন আপনার লোক- অধিকার আছে বলার। এই যে 7 জন লোক, 4 জন লোক না, হাজি উপদেষ্টা। হ্যাঁ
তারা তো লোকও। না লোক না, তারা লোক তো বিলুপ্ত হয়ে গেছে, উপদেষ্টা মানে আমরা এখন তো তিনজন তারা এখন লোক। লোক না, আলোচক। এখন তারা লোক। আমরা লোক না, চোখ। আমরা আলোচক। না আমরা আলোচক। আমরা সুতরাং লোক না, এই চোখ। 7 জন লোক এখন 7 জন লোক একসময় তার উপদেষ্টা ছিল। এখন লোক। হ্যাঁ, তা আমি এই জন্য 7 জন লোক বলছি, ওনাদের তো মনের মধ্যে মনে এখনো আছে ওই যে উপদেষ্টা মনোবৃত্তি তৈরি হয়েছে, মানে তারা নিজেদেরকে এখন উপদেষ্টা ভাবেন। সামনে ঈদ রয়েছে এবং ঈদের প্রস্তুতি বিভিন্ন ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে। এই সময় দুর্ঘটনাও ঘটছে অনেক, এবং আমরা প্রত্যেকবারই দেখি যে ঈদের সময় দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায়। এটার একটা কারণ রয়েছে, প্রচুর যান চলাচল হয়, অনেক সময় অনিরাপদ যান চলাচল হয়। কিন্তু কোরবানির ঈদের সময় দেখা যায় যে ট্রাক উল্টে, গরুর ট্রাক, মালের ট্রাক, এগুলো উল্টে প্রচুর মানুষের নিহত হওয়ার সংবাদ আসে। এরকম সংবাদ এখন এসেছে। আপনার কি মনে হয় যে সরকার চাইলে এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে পারতেন? কেননা যখন ট্রাকের উপর মানুষ উঠে যায়, রাস্তার উপর দিয়েই তো আসে, কেউ তাদেরকে নামিয়ে দিচ্ছে না কেন? হাইওয়ে পুলিশ আছে, বিভিন্ন জায়গায় টহল আছে, কেউ কেন নামিয়ে দেয় না? এখানে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমি জানি কাকে বলছি। বলেন, যে কোনো একজন বলেন। সেটা হচ্ছে, আপনি বলছেন নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি। এখন মানুষের প্রয়োজন অনুযায়ী মানুষ যাবে। কিন্তু অনিরাপদ যান, অনিরাপদ যাত্রা করলে তো আমাকে নামিয়ে দিতে অনিরাপদ হবে। কার সেন্সে? তার জন্য অনিরাপদ। সে তো বলছি নিরাপদ, because তাহলে কি আমরা মৃত্যুকে মেনে নিব, এইভাবে মরতে দেবো? কিন্তু এখানে যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে, সে তো যেতে হবে, রাষ্ট্র সে ব্যবস্থা করতে পারে নাই। দ্বিতীয়ত, আপনি যমুনা ব্রিজে গেছেন কি রিসেন্টলি জানেন না, যমুনা ব্রিজের আগে আরসিসি স্লেব দিয়ে রোড করা হচ্ছে, যেটা 1 ফুট থিকনেস। আপনার এক একটা স্লেব যাচ্ছে, তার পাশে 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট গ্যাপ। এটি জাস্ট স্ল্যাবটা বসায় রাখছে। এই একটা গাড়ি চাক্কা পড়া মানে গাড়ি উল্টায় পড়বে। 4 দিন আগে আমি এটা ফেসবুকে উঠে আমি বলেছি, আমি নাটোরে গেছিলাম রাত্রেবেলা, আমার ড্রাইভার নিয়ে আমি বলেছি, একটা গাড়ি মানে গাড়ি যদি রাস্তার পাশে কোনো কারণে চাকা নেমে যায়, তাহলে গাড়ি উল্টে চাকা মানে কি, এই যে আমার টেবিলের কানিসটা, উচ্চতা তার পাশে এই 1 ফুট উচ্চতা, এই যে কানিসটার থেকে এই যে আমার এই যে কানিসটা আপনি দেখেন, এটার থেকে 1 ফুট নিচে রাস্তাটা, এখানে আরসিসি স্ল্যাবটা পুরো বসে রাখছেন, এবং মাইলস অফ মাইলস আমরা এলেঙ্গার থেকে নিয়ে আপ টু যমুনা ব্রিজের মাথা পর্যন্ত। এটা দেখার কেউ নেই আপনার? এই ফলটা কার? ওই ব্যাটা ঠিক আছে, কম পয়সা বাঁচার জন্য গরিব মানুষ এই ইয়াতে উঠছে, ওই না, আমরা তাদেরকে দোষী করি নাই। না, এখানে যেটা কি হচ্ছে, আগে ট্রাক ড্রাইভারের জন্য রেলিং ভেঙে পড়ে গেছে গা, সে রাতে অঘুমা করছে। কিন্তু এখানে কি হয়েছে আপনি দেখেন না, যেখানে ট্রাকটা পড়ছে সেখানের সঙ্গে রাস্তার কার্নিশ 1 ফুট নিচে। চাক্কাটা স্লিপ করে পড়ে, এখন তো স্লিপ করে চাক্কা পয়সা দরকার নেই, কারণ এটা ব্যালেন্স অটোমেটিকলি 1 ফুট নিচে চাক্কাতে পড়ে গেলে তো গাড়ি ব্যালেন্স করতে পারবে না। গাড়ি ম্যাক্সিমাম ব্যালেন্স করে 7 ইঞ্চি, 7 ইঞ্চি পর্যন্ত সে ক্যান। এগুলো তো মেকানিক্যাল দেখতে হবে, মেকানিক্যাল। তো ড্রাইভারের দোষটা কি? আপনি রোডটাই বানাইছেন, 1 ফুট স্ল্যাব দিয়েছেন, ভেরি গুড, ভালো কথা করেছেন, কিন্তু তার প্রোটেকশন আপনি কেন দেন নাই? কেন সেখানে ইয়েলো সিগন্যালিং দেন নাই? কেন এখানে ট্যাপ লাগান নাই? এটা তো এসেনশিয়াল ইন দ্য কন্ট্রাক্টে, টেন্ডারে আপনি কেন করেন নাই? এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী তো কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষকে সে প্রশ্নবিদ্ধ করতে হবে। আমি তো বলছি আপনাকে, চলেন যাই, ফিজিক্যালি যাই। আপনাকে যদি আমি 7-8 কিলোমিটার দেখাইতে না পারি যে রোডের সাইডে কিছুই নাই, আমরা মোটামুটি ধারণা পেয়েছি। আসলে এটার জন্য দায়ী এক কর্তৃপক্ষ। ধরনের অবহেলা আছে বলেই এইভাবে আমাদের মৃত্যুগুলিকে মেনে নিতে হচ্ছে। ফেরিতে উঠতে গিয়ে গাড়ি পড়ে যাচ্ছে উল্টে, রাস্তার পাশে গাড়ি উল্টে যাচ্ছে, এবং অবহেলা চলমান আছে, এটা বন্ধ হচ্ছে না। এটা শুধু অবহেলা না, এটা অবহেলা, অনিয়ম এবং অসচেতনতা, উদ্ধত্তপূর্ণ আচরণ। ওই তো অবহেলা, বিধি না মানা। একটা হচ্ছে যে গাড়ির ফিটনেস না থাকার কারণে এই সময় অতিরিক্ত গাড়ি দরকার, সে গাড়ি নামিয়ে দেয়, সেটা আমরা জানি, তাদের অ্যাক্সিডেন্ট বেশি। খুব দ্রুত গিয়ে নামিয়ে, যাত্রী নামিয়ে আসবে, বেশি সে ইয়ে করবে, ট্রিপ করবে, সেই আকাঙ্ক্ষা থেকে, অতি মুনাফা লোভের বা অতিরিক্ত ইনকামের আকাঙ্ক্ষা থেকে দ্রুত চালায়, অ্যাক্সিডেন্ট হয়। এইখানে তাইলে একটা বিধি মানা, আইন মানা, তারপরে বেপরোয়া হওয়া, এইসব একটা কারণ, যেহেতু যাত্রী বেশি, প্রয়োজন বেশি।
এইখানে কিন্তু এই যে গাড়িটার কথা বললেন যে রড বোঝাই গাড়িতে অতিরিক্ত 15 জন মানুষ উঠেছে। 15 জন মানুষ উঠলো কেন? কারণ তারা অসচ্ছল মানুষ, তারা যাত্রীবাহী বাসে গেলে তাদের যে পরিমাণ ভাড়া দরকার, এই ভাড়া দিয়ে স্বজনের কাছে গিয়ে হয়তো তার সন্তানের জন্য একটা কাপড় কিনে দিতে পারবে না, হয়তো এই যে কোরবানিতে গিয়ে যে আনন্দটা তাদের ভাগাভাগি অসুবিধার করে ব্যাপারে হাতের আমরা টাকা এটা পারবে না, সুতরাং তারা আমরা উঠেছে। মমতাশীল। কিন্তু তারা উঠতে গেল ওই রকম, তারা অভাবী মানুষ, নওগাঁর মঙ্গাপীড়িত অভাবী মানুষ, তারা নোয়াখালী অঞ্চলে গেছে কাজ করতে, সেইখান থেকে ফেনীতে এসে তারা ফেনী থেকে রড বোঝাই ট্রাক পেয়েছে, কম টাকায় পেয়েছে, উঠে পড়েছে। ওরা অসচেতনতা থেকে উঠেছে, অভাবী মানুষ বলে। কিন্তু যে ট্রাক ড্রাইভার সে তো বিধিবিধান জানে। ট্রাক ড্রাইভার কেন যাত্রী উঠালো? একই ঘটনা, ওই সেও একই, কিছু টাকা চায়। সে টাকা চায়, কিন্তু সে অবৈধ কাজটা করলো, ওরা করলো অভাবে, অসচেতনতা থেকে। ট্রাক ড্রাইভার তো বিধিবিধান জানে, ওই যাত্রী হয়তো বিধিবিধানটা জানে না, বা এইভাবেই গেছে আগেও, ও কেন এটা করলো? দ্বিতীয় হলো, সরকার প্রতি বছর ঈদে জানে কত লোকের বেশি চাপ হয়, সেই চাপ সামলানোর জন্য কি পরিমাণ বাড়তি পরিবহন দরকার। এইখানে অনিয়ম যে হয় অ্যাক্সিডেন্টের জানা, তাহলে তার তদারকি দরকার ছিল। যেটা জামান ভাই যেটা বললেন যে রাস্তায় বিভিন্ন জায়গায় যে তার বিভিন্ন রকমের ইয়ে থাকে, যে সেফটি মেজার্স থাকে, সেগুলোর ঘাটতি আছে। ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার অন্যান্য সিস্টেমগুলোতে যেরকম সামগ্রিক যে অব্যবস্থাপনা আছে, সামগ্রিক ব্যর্থতা আছে, এটা তারই একটা অংশ। এটা হঠাৎ করে একবারেই চেঞ্জ করে ফেলতে পারবো আমরা তা না, কিন্তু ভিজিবল চেষ্টাটা দেখতে চাই যে হ্যাঁ এইবার হয়েছে। বুয়েট থেকে যারা এটা যে রোড সেফটি নিয়ে কাজ করে, ওখানে যেখানে যেখানে দরকার এই রোড সেফটি মেজারগুলো নিয়ে সরকার যেখানে যেখানে রাস্তার ইয়ে দরকার, মেরামত দরকার, সেটা করুক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক সহ হাইওয়ে পুলিশ, তাদের যেখানে যেখানে এই নিয়মের ব্যত্যয় হচ্ছে বলে এটা হচ্ছে, সেটা শুরু হোক। ট্রাক ড্রাইভার সহ সব ড্রাইভারদের যে ট্রেনিং দরকার, সেই ট্রেনিংটা নিয়মিতভাবে হোক, আইন সম্পর্কে ধারণা দেওয়া হোক। সর্বোপরি যারা অপরাধটা করলো তাদের দৃষ্টান্তমূলক কিছু শাস্তি হোক, কারণ শাস্তিরও দরকার আছে। শুধু মোটিভেশনাল দিয়ে, শুধু বয়ান দিয়ে কাউকে রক্ষা করা যায় না। ইসলামে যে এত মোটিভেশনাল এত কিছু আছে, আমার এটা প্রায় আমি বলি যে আল্লাহ যদি শুধু বলতো যে তোমরা আমার ইবাদত করবে, এই কাজ করবা, তাহলে ভেস্তে যেতে পারবা, পাশাপাশি যদি কি কি না করলে বা কি করলে দোজকে যেতে হবে ওটুক না দিত, তাহলে আমরা এই পুরস্কারের জন্য কতজন যে মানতাম সেই সন্দেহ আমার আছে। ফলে পুরস্কার যেমন থাকতে হবে, রিওয়ার্ড থাকতে হবে, পাশাপাশি তার শাস্তিও থাকতে হবে। যদি শাস্তি না দেয় তাহলে কার্যকর কিছু হবে না। এড করতে চাই, আপনি বলছেন যে বুয়েটে পাঠাতে, আল্লাহর রাস্তে রোড সেফটি নিয়ে রোড নিয়ে বুয়েটে গেছে। আচ্ছা, যারা সংশ্লিষ্ট এরা একটা ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের প্রফেসর কয়েকজন আছে, 4-5টা সারাদিন কনসালটেন্সি করে বেড়ায়, বুঝছেন না, এই রাস্তায় ঘাটগুলো বাজানোর জন্য। মেক ইট প্রফেশনাল, মেক ইট প্রফেশনাল ইনস্টিটিউশন, মেক ইট প্রফেশনাল। ঠিক আছে, একমত আপনার সঙ্গে। বুয়েটকে দিতে হবে এমন কথা না। আমরা অনেকগুলি পরামর্শ আজকে পেয়েছি, অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেছি এবং